এসে উপস্থিত হয়েছি আগামী 26 তারিখে দেশের পার্লামেন্ট ইলেকশন চলছে। আপনাদের এই বালুরঘাট লোকসভা থেকে কাকে আপনারা পাঠাবেন? আপনারা একাধিক প্রার্থী কন্টেস্ট করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের ডক্টর মুজাম্মেল সাহেব কন্টেস্ট করছে তথা কামচিহ্নকে নিয়ে। যে যার প্রার্থীরা প্রার্থীর সপক্ষে আসতে পারো। তুমি সবাই মিলে খেলাখেলি করতে এমনি করে যাবো। প্রার্থীর সমর্থনে যে যারা মতভাবে বলছে, আমরা আমাদের প্রার্থীর সমর্থনে আসছি। তবে মিথ্যা প্রতিশ্রুতি আমি এখানে দিয়ে যাব না। যতটুকু করতে পারবো সেই কতটুকুই আপনাদেরকে বলবো। প্রথম কথা, একটা এমপির কাজ কি আমাদেরকে জানতে হবে। এই বালুরঘাট লোকসভা মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যদি সবাই আমরা পার্লামেন্টে গিয়ে বলি একে একে, যেই ওখানে প্রধানমন্ত্রী থাকুক না কেন, মোদীজি হোক বা আপনার যে কোনো যে হোক না কেন, এই 16 লক্ষ কম করে ভোটার প্রায় 20 লক্ষ মানুষ আছে বালুরঘাট লোকসভায়। সবাই যদি যে যার সমস্যার কথা ওখানে উত্থাপন করি, তাহলে কত বছর টাইম লাগে শুধু শুনতে, তারপরে সমাধান। 10 লক্ষ লিমিটেশন ছিল, এখন বেড়ে কোনো জায়গায় 14 লক্ষ, কোনো জায়গায় 12 লক্ষ, কোনো জায়গায় 16 লক্ষ হয়ে গিয়েছে। আমরা একটা জনপ্রতিনিধি পাঠাচ্ছি। সারা ভারতবর্ষ থেকে 543 জন পার্লামেন্টে যাবে, যাদের কাজ হবে কি, সর্বপ্রথম কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ সেটা উত্থাপন করা। কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররা শুনবেন, নোট ডাউন করবেন, সমস্যাগুলো সমাধান করবেন। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। দ্বিতীয় কাজ আমি যেটা মনে করি বা যেটা আমি করে চলেছি বিধায়ক হিসাবে, যে সমস্ত বিলগুলো আসে বা অ্যামেন্ডমেন্ট হয় বা নতুন বিল আসে, সেই বিলের উপরে আমরা স্টাডি করি। বিলের কপি আমাদেরকে আগে দেয়, আমরা পড়ি। অ্যামেন্ডমেন্টগুলো থাকলে লাইব্রেরিতে গিয়ে বিগত দিনে এই বিলের উপরে কারা কি চর্চা করেছিল তার কপিগুলো নিয়ে আমরা লক্ষ্য কি হয়, যে বিলটা আসছে নতুন বিল বা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী যেটাকে বলে বা সংযোজন, যেটা আসছে সেটা নাগরিকের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেটা প্রথম আমরা দেখি। যদি এখানে নাগরিকের টোটালি বিপক্ষে এক্সট্রিমলি সেটাকে অপোজ করি, আমরা তার বিরোধিতা করি। আর যেগুলো নাগরিকের পক্ষে যায় সেইগুলো আরো ভালোভাবে কিভাবে আরো নাগরিক সুবিধা পায় সেই কাজটা আমরা করি। তৃতীয় আমি যেটা মনে করি, যে বিলগুলো হয়তো সরকার পক্ষ তাদের মধ্যে আসছে না বা তারা আনার চেষ্টাও করছে না, কিন্তু আমাদের কাছে সেই আমার বুদ্ধিতে বা আমাদের বুদ্ধিতে মনে হয়েছে এটা জনগণের জন্য ভালো হবে, সেই বিলগুলো উত্থাপনের জন্য কোনো সময় প্রাইভেট বিল হিসাবে, কোনো সময় কলিং অ্যাটেনশন বা মেনশনের মাধ্যমে সরকার পক্ষকে জানানো। এই কাজগুলো তো একজন নির্বাচিত জনপ্রতিনিধির হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোটের সময় যেভাবে আমরা আমাদের কাছে পাই, মামা, খালা, জ্যাঠা, মাসি, পিসি যা বলে সম্বোধন করতে বললেন ভোটের সময় তাই বলে দিই আমরা। আর এই নির্বাচক মণ্ডলীগণ অর্থাৎ ভোটার্সরা যখন তাদের কোনো সমস্যার মধ্যে পড়ে, এমপি বা এমএলএ বা যে কোনো জনপ্রতিনিধির কাছে যখন যায়, কি আচরণ করেন? উনি রাজা আর আপনারা কি প্রজা। ভোটের সময় ঠিকই তার উল্টো হয়, আপনারা রাজা হয়ে যান, আমরা প্রার্থীরা যখন আপনাদের কাছে এসে ভোট চাইছি, ভোটটা দেবেন দাদা। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঐক্যবদ্ধ না থাকার ফলে, আমরা সচেতন না থাকার ফলে মাস দুয়েক 5 বছরের মধ্যে মাস দুয়েক ভোটাররা রাজা থাকে আর সচেতনের অভাবে বাকি 4.5 বছর বা 4 বছর 10 মাস নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজা থাকে, তাদের বাড়ির দরজায় গেলেও খুঁজে পাওয়া যায় না। সার্টিফিকেট থেকে শুরু করে কোনো রেকমেন্ডেশনের দরকার হলে বা যে কোনো বিষয়ে এমপি সাহেব থেকে শুরু করে এমএলএ সাহেব কাউকে পাওয়া যায় না। তাই আমি অনুরোধ করি, একটু আপনারা সচেতন হন। কেউ জাতের নামে ভোট চাইছে, কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে। ভোট আসলে কাউকে মন্দিরে গিয়ে তিলক কাটতে হচ্ছে,
ভোট আসলে কাউকে মসজিদে চলে যেতে হচ্ছে, ভোট আসলে কাউকে মাজারে চলে যেতে হচ্ছে, চাদর চড়াতে হচ্ছে, ভোট আসলে হিন্দু শাস্ত্র হচ্ছে, ভোট আসলে মানুষ মুসলমান শাস্ত্র হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ভোটটা আসুক আর না আসুক, আমরা মানুষ সেজে মানুষের পাশে থাকবো, এই লোকের বড্ড অভাব হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, উপস্থিত জনগণ, বাজারে বিভিন্ন সমাজের মানুষজন এসেছেন, একটু চোখ কান খুলুন যে অ্যাকচুয়াল আমাদের সাথে কি করা হচ্ছে। সকলে বলছে আমরা অমুকের ভালো করবো, তমুকের ভালো করবো, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ ভোটার আমাদের ভালো হচ্ছে না। লাভবান কারা হচ্ছে? যাদের জন্য মাথা ফাটালাম, যাদের জন্য মিথ্যা কেস খেলাম, যাদের হয়ে লড়াই করলাম, তারা লাভবান হয়ে হয় রাজধানী ধরে দিল্লি যাচ্ছে, বা বাগডোগরা থেকে এয়ারপোর্টে যাচ্ছে, বা দিল্লি থেকে দমদম থেকে সেই পার্লামেন্ট যাচ্ছেন আসছে। কিন্তু জনগণের জন্য বা এখান থেকে ট্রেন ধরে আমরা চাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা উপহার দেওয়া, যে সমাজ ব্যবস্থার মধ্যে ধর্মীয় ভেদাভেদ, জাতের ভেদাভেদ, বর্ণের ভেদাভেদ এগুলো থাকবে না। যে সমাজ ব্যবস্থাতে আপনার ছেলে উপযুক্ত হয়েছে 330 টাকায় ফর্ম ফিল আপ করে, 550 টাকায় ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই, কোনো কাটমানি না দিতে হয়, ওই 10 লাখ 15 লাখের বিনিময়ে কোনো চাকরি না বিক্রি হয়, কারো মেধা না চুরি হয়, সেই ধরনের সমাজ ব্যবস্থা আমরা চাইছি। সেটা করতে গেলে ভোট পাবে, ভোট ছাড়া দিতে কিছু হবে না। কারণ আমরা গর্ব করে বলি, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, যখন সেখানকার সিভিল সোসাইটির মানুষের সাথে কথা হয়েছে, আমি গর্ব করে বলেছি যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আমরা বসবাস করি। কারণ এখন মোদীজির চা বিক্রি নিয়ে প্রশ্ন আছে, কোথায় বিক্রি করেছেন, কে চা খেয়েছেন, ও নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা গর্ব করে আমরা বলি। এটাই আমাদের দেশ, মহান দেশ। এই সংবিধান এতটাই ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছে, আর প্রধানমন্ত্রী কায় করবে? আপনার হাতে আছে ক্ষমতা। অর্থাৎ ইভিএম মেশিনের যে প্রেসটা বটন করছেন, এটা আপনার হাতে আছে। সংবিধান প্রদত্ত ক্ষমতা কেউ আপনার দেয়, মানে কেউ আপনাকে জোর করে দেয়নি, বা কেউ কোনো বিনিময় হয়নি। হ্যাঁ, বিনিময় দেখি, বিনয় বাদল দীনেশ, আশফাক কন্যা, পিপিলতা দেদার, ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং এর মতো কোটি কোটি লাখো লাখো যোদ্ধাদের আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে আপনি আমি যে ক্ষমতা পেয়েছি, যে পেশ করার ক্ষমতা পেয়েছি, এটাকে আমরা সঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারি, আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এই কুশমন্ডির সুরে এলাকার মানুষের জন্য নয়, বালুরঘাট লোকসভার মানুষের চাপ ও অভাব অভিযোগ যেগুলো আছে, একদিকে কৃষক মানুষের সংখ্যা বেশি, অপরদিকে আবার পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আবার যারা ডেলিভার আছে তাদের মিনিমাম ওয়েজেস নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এক কথায় সমস্ত রকমের যে ডিমান্ড গুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে উত্থাপন করতে পারে, তার জন্যই আপনাদের সামনে এসেছি। আমরা ইতিপূর্বে 17 বার লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে পার্লামেন্টে এমপি পাঠিয়েছি। এবার আসছে 18 বার। আগামী 26 তারিখে আমরা ভোট দেব। 18 বার আমরা প্রেস বটন প্রেস করলাম। ইভিএম এর আগে তো যেহেতু ব্যালট পেপার ছিল, মানে 18 বার তাহলে নির্বাচিত করব, পার্লামেন্টে পাঠাবো। 17 বার পাঠিয়েছি। পাঠানোর পরে আমরা কি দেখছি যে আমার পাশের বাড়ির রাম কাকুর ছেলেটা কিন্তু এখনো চাকরিটা পেল না, তার চাকরি চুরিতে হয়ে গিয়েছে। আমি আমার পাশের বাড়ির রহিম চাচার ছেলেটারও চাকরি চুরি হয়েছে, তার হয়ে বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে কাউকে বলতে দেখলাম না যে পশ্চিমবাংলায় যে হারে মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে, যেভাবে মেধাগুলো বিক্রি হয়েছে, এইগুলোর অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া দরকার। হয়েছে, মামলা চলছে না, একবারও বলবো না, কিন্তু কচ্ছপের গতির থেকে আরো যদি কোনো গতি কম থাকে সেভাবে চলছে। আপনারা দেখছেন লিপস অ্যান্ড ডাউন্স কোম্পানির অফিসে রেড করলে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু অফিসের মধ্যে রেডের সময় ওই কোম্পানির কম্পিউটারে 14টা না 16টা ফাইল ডাউনলোড করে দিল।
এটা হওয়ার কারণ কি? আপনি আমি অনেকে ভাবছি তৃণমূলের অত্যাচারের কারণে বড় ফুলকে নিয়ে তাহলে এটা জব্দ করতে পারবে। তবে একটা কথা আমি আপনাদের বলতে, যে বড় ফুলে যান বা যেই ফুলে যান, দিনের শেষে কিন্তু শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাইয়ে দিয়েছে, এটা আমরা ভুলবো না। 21 নির্বাচনের পরে এখানে দাঁড়িয়ে বলছি, সব থেকে বেশি যদি মার খেয়েছে, বড়িঘর ছড়িয়েছে, ক্ষতি হয়েছে, সেটা বড় ফুলের সমর্থক। তারপরে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নের সমর্থকরা হয়েছে। কিন্তু আমরা বেশি কিছু রিলিফ দিতে পারিনি, কারণ জানি আমাদের পেছনে কেউ নয়। কিন্তু বড় ফুল দল যারা করে তাদের উদ্দেশ্যে বলছি, দিল্লি ক্ষমতায় মোদীজি ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করলো না। পশ্চিম বাংলায় যে সমস্ত বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছিল, পক্ষান্তরে কি দেখলাম, শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জি ডেকে কিন্তু চা খাইয়ে দিলেন। নওশাদ সিদ্দিকী কিন্তু চা খেতে মমতা ব্যানার্জির কাছে যায়নি, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুটি কয়েক কর্মী হলো তাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যেভাবে বাড়ি ভাঙচুর হয়েছে, যেভাবে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে, আমি মমতা ব্যানার্জির সাথে বসে চা খাওয়ার মতো সেই পরিস্থিতি এখনো হয়নি ভেবে আমি যাইনি। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলকে দিলে জব্দ হবে তৃণমূল, 2019 সালে সেই ভেবে তো অনেকে দিয়েছিলেন। আমাদের এখানে সুকান্ত মজুমদার মহাশয়কে ভোট দিয়ে পাঠালেন, পার্সেন্টেজ বেশি পেলেন, অর্থাৎ তিনি সংখ্যাগরিষ্ঠতা ভোট পেলেন এখানে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভুলে যাচ্ছি না, এই বালুরঘাট লোকসভার সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। সেই দানবীয় যে বিলগুলো পাস করেছিল, কৃষকদের কথা না ভেবে কর্পোরেটদের স্বার্থে বিজেপি যে বিলগুলো পাস করেছিল, এখান থেকে জনগণ নির্বাচিত করে পাঠিয়েছিল পার্লামেন্টে, যাতে কৃষকদের হয়ে সওয়াল করে। উল্টে এখানকার যিনি এমপি মহাশয়, তিনি সওয়াল তো দূরের কথা, বলতে তার দল কৃষকদের বিপক্ষে বিল পাস করলো। তারপরে কি হলো, সারা দেশের কৃষকরা আন্দোলন করেছেন, পশ্চিমবাংলার কৃষকরা আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ জানিয়েছিল। কৃষকরা বন রেখেছিলেন, বনকে সমর্থন করে আমরা রাস্তায় নেমেছিলাম, কৃষকদের স্বার্থে বনকে সফল করতে নেমেছিলাম। সেই সময় বিপ্লব মিত্র মহাশয়দের, বর্তমান তিনি যে দলে আছেন সেই দলের কিছু গণ্য মস্তান সমাজ বিরোধীকে দিয়ে কৃষকদের টাকা বনকে তিনারা সফল হতে দেয়নি, পশ্চিমবাংলায় বিফল করেছে। তাই সময় এসেছে সুকান্ত বাবুদেরকে জবাব দেওয়ার সময় এসেছে, আর বিপ্লব বাবুর বর্তমান দলে তিনি যে দলে আছেন তাদেরও সময় এসেছে জবাব দেওয়ার। যে কথা বলছিলাম, পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য কথা বলা দরকার, মানুষের হয়ে সওয়াল করা দরকার। 5 বছর ধরে আপনারা পাঠিয়েছেন, মানুষের জন্য কটা সওয়াল করেছে, রাজ্যের আইনসভার মধ্যে একাধিক এমএলএ পাঠিয়েছেন, রাজ্যের মানুষের হয়ে কটা সওয়াল করেছেন, একটু আপনারা জানবেন, দেখলে জানতে পারবেন। সেই অর্থে সওয়াল করে না, কি করে কার পরিবর্তে কখনো মোদিজির হাতে গোলাপ ফুল দিয়ে ছবি তুলে শেয়ার করছে, বা কখনো দিদির সাথে ছবি তুলে শেয়ার করছে। এই কাজের জন্য তো আপনারা পাঠাননি। আমি আপনাদের অনুরোধ করব, যার ধর্মবর্ণ নির্বিশেষে চোখ কান খুলে একটু দেখুন, আজকে আপনার বাড়ির সন্তানটা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না। আপনি এসটি সমাজের মানুষ, আপনি এসটি সমাজের মানুষ, দলিত আদিবাসী সমাজের মানুষ, যে রিজার্ভেশন আছে, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ আছে, সেটা ঠিকঠাক ভাবে মান্যতা দিচ্ছে না। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন কতজনের ফেক মিথ্যা এসটি এসসি সার্টিফিকেট ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় উত্তর দিতে পারেনি, বলেছিল পরে জানিয়ে দেব। আজও পর্যন্ত 1 বছর পার হয়ে গেল, উত্তর দিতে পারেনি। এই প্রশ্নগুলো কোন? আপনাকে আমাকে ধর্মের নামে, আপনাকে আমাকে জাতের নামে, আপনাকে আমাকে বর্ণের নামে লড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমার মধ্যে বিভেদ তৈরি করে
আপনার আমার যে অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে আমরা আদের অজান্তি আমরা বুঝতে পারছি না। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভার মধ্যে, কেন এসটি কোটাতে নন এসটি ভাইরা অর্থাৎ দলিত ভাইদের জন্য যে সিট বা আদিবাসী ভাইদের জন্য যে সিট যেটা সংরক্ষিত, যে পার্সেন্টেজটা তাদের জন্য সংরক্ষিত আছে, সেই সিটে অন্যজন কেন চাকরি করবে? যখন এই কথা বলি উত্তর দিতে পারে না। বিধানসভার বাইরে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মৌলবাদী, নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, মুসলমানদের দল, নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, আবার ইদানিং নওশাদ সিদ্দিকী নাকি আবার তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে, এই বলে আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করতে থাকে। আমি প্রশ্ন করেছি, আমার এই দিনাজপুরের চোপড়াতে আমি এসেছিলাম, আমার আদিবাসী সমাজের মা বোনেদের বাপ ভাইদের উপরে যেভাবে অন্যায় করেছিল তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা, ওখানকার যারা জমি মাফিয়া আছে, ওখানকার লোকাল যারা শ্রমিক আছেন, চা শ্রমিক, তাদের উপরে অন্যায় হয়েছিল, অত্যাচার করেছিল, বাড়িবদ্ধ হয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, বাচ্চাদের বই খাতা পেন নিয়ে চলে গিয়েছিল, এবং খাওয়ার মতো কিছু অর্থ ছিল না এবং কিছু চালও ছিল না। আমরা পৌঁছেছিলাম, তাদের পাশে থেকেছিলাম, তাদের পাশে থাকাটাই আমাদের কাল হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে মুসলমানদের দল বলে রেখে দিচ্ছে। আমরা যখন আনিসের বাড়িতে যাচ্ছি, ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের জন্য কথা বলছি, তখন আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আরেকটা কথা জানিয়ে যায়, এখানে কুশমন্ডির এই বাজার থেকে বলছি, আপনারা দেখবেন না, আপনাদের এলাকাতেও ঘটেছে হয়তো, যেমন ওয়াকাফ প্রপার্টি এই তৃণমূলের আমলে সব থেকে বেশি চুরি হয়েছে। আর একটা জিনিস চুরি এরা করেছে, সেটা হচ্ছে হিন্দু ভাইদের তাদের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যাকে দেবত্ব সম্পত্তি বলি, এই তৃণমূলের আমলে ওটাও চুরি হয়েছে। সময় আসলে আমরা ওটা প্রপার্টি যেমন উদ্ধার করবো, সাথে সাথে দেবত্ব সম্পত্তি, রিফিউজি ল্যান্ড যেভাবে তৃণমূলীরা ক্ষমতা দেখিয়ে বিয়েদারকে সেটিং করে মিথ্যা দলিল বানিয়ে বিক্রি করছে, সেইগুলোকে আমরা আবার তাদের হাতে তুলে দেবো, এই দায়িত্ব আমরা নিচ্ছি। সেই জন্যই সময়ে সময়ে আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপি দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ অমুকের কাছ থেকে টাকা নিয়েছে এই বলে দাগিয়ে দিতে চাইছে। সময় স্বল্প, বাজে কথা, হ্যাঁ তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমরা একটু চোখ কান খুলে রাখি। কানে কান নিয়ে চলে যাচ্ছে বললে হবে না। আমাদের ভোট নিয়ে আমার কতটুকু কাজ করছে না নিজের স্বার্থ চরিতার্থ করছে, সেটা আমাদের এখন ভাবার সময় এসেছে। 17 বার ইতিপূর্বে আমরা ভোট দিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি। আমরা পশ্চিমবাংলার কৃষক, আমাদের হয়ে কেউ সওয়াল করেনি পার্লামেন্টে গিয়ে। 17 বার ভোট দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছি। আমরা পশ্চিমবাংলার, আমরা বালুরঘাটের, আমরা কুশমন্ডির কৃষক, আমাদের হয়ে কেউ সওয়াল করেনি। সওয়াল করার সময় এসেছে। আপনার পশ্চিমবাংলার মানুষ, বালুরঘাটের মানুষ একটা তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবে। আমি বারবার বিধানসভার মধ্যে একটা কোশ্চেন করেছি এই আমার স্বল্প পিরিয়ডে, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। অনেক কথা বলেছেন, মন্ত্রী বলেছেন, সেক্রেটারি বলেছেন, কৃষকদের নাকি আয় বেড়েছে, 2 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, কিন্তু আমি বলেছি ফিগারে কত হয়েছে সেটা বলুন। আজও পর্যন্ত উত্তর দিতে পারেনি। 2021 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট তথা পার্লামেন্টের যে ডেটা আমি খুঁজে বার করে দেখলাম, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে পরিবার পিছু মাত্র 7,000 টাকা, বিলো 7,000 তাদের ইনকাম। খুব কষ্ট লেগেছিল পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় মন্ত্রীদের দ্বারাই সরকার, এক মিনিট ঠিক করে সরকার পক্ষের থেকে জানানো হয় যে পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আমাকে প্রচন্ড দুঃখ লেগেছিল যে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত, প্রায় 50 থেকে 60% মানুষ ডাইরেক্ট কৃষিকাজের সাথে যুক্ত। তাদের মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম। তাহলে সারা দেশের অবস্থা কি? আমি একটু স্টাডি করতে করতে, এটা নিয়ে একটু পড়াশোনা করতে করতে দেখলাম পশ্চিমবাংলায় প্রায় 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে। সেখানে কৃষকদের গড় আয়
মাত্র 7,000-এর নিচে। কিন্তু আমি দেখতে দেখতে অবাক হয়ে গেলাম, কাশ্মীরের নাম শুনলে আমরা অনেকে ভয় খেয়ে যাই। সেই কাশ্মীরের কৃষকরা আমাদের রাজ্যের কৃষকের থেকে অনেক বেশি জীবন যাপন করছেন, মাসিক গড় আয় আছে। তামিলনাড়ুর কৃষকরা, হরিয়ানার কৃষকরা, এরকম করে অন্যান্য রাজ্যের কৃষকদেরও মাসিক গড় আয় অনেক বেশি। সর্বশেষে সার্চ করতে করতে দেখলাম মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে, লক্ষ হেক্টর নয়, মাত্র 313 হেক্টর জমি। সেই মেঘালয়ের কৃষকদের মাসিক গড় আয় প্রায় 30,000 টাকা। আমাদের রাজ্যে কেন হয়নি? এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। আমরা যাকে ভোট দিলাম কৃষক, সে বিধানসভার মধ্যে গিয়ে, সে পার্লামেন্টের মধ্যে গিয়ে কেন আমাদের মাসিক গড় আয় বাড়ানোর জন্য বিজ্ঞানসম্মত ভাবে আমার কৃষক ভাইরা যাতে চাষ করতে পারে, স্বল্প জায়গায় বেশি করে ফসল ফলাতে পারে, এই ফসল ফলানোর পরে মধ্যিখানে যে দালাল ভুল পড়েছে সেগুলোকে বন্ধ করে কৃষকরা ডাইরেক্ট যাতে সরকার পক্ষ বা মার্কেটে মাল বিক্রি করতে পারে, তার ব্যবস্থা করলেই তো আমাদের কৃষকের মাসিক গড় আয় বাড়বে। কিন্তু সেটা করলে তৃণমূল দলটাই আর থাকবে না, থাকবে যতক্ষণ তোলাবাজি চলবে তৃণমূল থাকবে, তোলাবাজি বন্ধ তৃণমূল শেষ। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, সময় আসলে আবার অনেক কথা হবে, আলোচনা হবে। অনুরোধ একটাই আপনাদের কাছে, যদি আপনার ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, চোখ কান খোলা রেখে এবারের ভোটটা বুঝে শুনে সঠিক জায়গায় দিন। আমরা একটা দায়িত্ব আপনাদের নিতে পারি যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন। কেন সুযোগের কথা বলছি? সংবিধানের ধারায় উল্লেখ আছে, ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে বয়স হলেই ভোট দিতে পারবে। আর শুরুর দিকে বললাম দেশের চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে আপনি যাকে সুযোগ দেবেন সেই যেতে পারবে। আমরা এই রাতের অন্ধকারে 2000 টাকা বিরিয়ানির প্যাকেট বা রাত্রে এসে ভোটার কার্ডটা কেড়ে নিয়ে চলে যাওয়া বা ভয় দেখানো, বুথের দিকে গেলে মারা হবে, ওই অবৈধ লেনদেনের দিকে বা ভয় দেখানোর পক্ষে আমরা নয়। মানুষ যদি সুযোগ দেয়, যেগুলো আমরা করতে চাইছি, যে সমস্যাগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যের অবস্থা তলানিতে চলে গিয়েছে, শিক্ষার অবস্থা ধ্বংস করে দিয়েছে, ডেলিগেটদের মিনিমাম ওয়েজেস ঠিক নয়, সেই সমস্যাগুলোকে আমরা সমাধানের জন্য আমরা আমাদের পক্ষ থেকে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে প্রতিবাদ করব এবং সমাধানের জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আপনাদের উপরে রায়, আপনারা কি নেবেন, কি ভাববেন, সেটা সম্পূর্ণ আপনাদের হাতে থাকলো। তবে শেষ করার আগে, মার্কেট যেহেতু বিভিন্ন সমাজের মানুষ আছেন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই ভোট আসবে, ভোট যাবে, এই ভোটের জন্য পারস্পরিক যেই সৌজন্যতা ছিল, যে আর্থিক সম্পর্ক, যে আত্মীয়তা ছিল, যে প্রতিবেশী সম্পর্ক ছিল, ওটা নষ্ট করবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে। ভালো লাগলে ভোট দেবেন, নাহলে সমালোচনা করবেন, আপনার অধিকার আছে, আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু ভোটের জন্য ভোট আসবে যাবে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবেন না বা প্রতিবেশী সম্পর্ক। আপনারা অনেকে দেখেছেন, আমার কাছেও আছে, চাইলে দেখিয়ে দিতে পারবো। এই সুকান্ত মজুমদার মহাশয়, আপনাদের বিদায়ী এমপি, তৃণমূলের কুণাল ঘোষ স্যারের সাথে এক জায়গায় কেক কাটছেন। সুকান্ত স্যার আর কুণাল স্যার যদি এক জায়গায় কেক কাটতে পারে, সুজন চক্রবর্তী বাবু, পার্থবাবু তখন জেলে যাননি, পার্থবাবু আরো রাজনৈতিক নেতারা যদি এসি ঘরে বসে থাকতে পারে এক রুমে, তাদের মধ্যে মারামারি না হয়, তাহলে কেন আমরা এইভাবে নাম কি কুশমন্ডি বাজারে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, লোকাল চায়ের দোকানে তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমরা নন এসিতে চা খেতে পারি না? এটা আমাদের একটু ভাবতে হবে। সুকান্ত বাবু দলের রাজ্য সভাপতি বর্তমানে, সে যদি দলের এত বড় পদে থেকে দলে আরো অন্য একটা দলের মুখপত্র কুণাল বাবুর সাথে বসে চা খেতে পারে, তাহলে আপনি বুথের স্তরে কেন কাকার ছেলের মাথা, জ্যাঠার ছেলের মানে মাসির ছেলে, ফুফুর ছেলের সাথে কেন মারামারিতে হানাহানিতে জড়িয়ে পড়ছে? ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? বুথের লোক হচ্ছে,
ফায়দা কে নিচ্ছে? বড় নেতা নিচ্ছে। বড় নেতা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা কেন নন এসিতে চা খাবেন না? আমি একটা কথা বলবো, মার্কেট এখানে আমি তো সবার উপর চাপিয়ে দিতে পারবো না। আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে। যার যার ভালো লাগবে রাজনৈতিক আইডিওলজি, সে আদর্শ নিয়ে চলবে। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে চলবে। আজকের পর থেকে কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে সিপিএম করেন, কে ভিন্ন দল করেন, দেখার দরকার নেই। এই সম্পর্ক আপনারা রাখবেন। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে, ওখানে কিছু কারো গায়ে ভূষা পড়ে না, তাহলে আপনি আপনার এলাকার বুথের সিপিএম এর লোককে, তৃণমূলের লোককে, বিজেপির লোককে, কংগ্রেসের লোককে ডেকে কেন চা খাওয়াবেন না? আমি দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের বলছি, আপনারা আজকের পর থেকে ডেকে এই সৌজন্যতা করবেন। আপনারা একটু ভাবুন, মার্কেট বিভিন্ন দলের নেতারা আছে, কাদের জন্য লড়াই করছি? যাদের জন্য লড়াই করছে তারা এসি রুমে বসছেন, একে অপরের মেয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছে, ছেলের বিয়েতে দাওয়াত দিচ্ছে, নিমন্ত্রণ আমন্ত্রণ করছে, যাচ্ছে, খেয়ে চলে আসছে তারা। আর আপনাদের মধ্যে কি হচ্ছে? যে ওর ঠ্যাংটা রাতে ভেঙে দিয়ে আমি দেখে নেবো, এই ওর নামে মিথ্যা কেস দিয়ে দেখে নেবো। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভূতের লোকেরা। অনুরোধ এটা আপনাদের কাছে যে এটা একটু ভাবুন, যে এত বছর ধরে নেতাদের হয়ে শুধু আমরা করে গেলাম, নেতাদের হয়ে জেল কাটলাম, নেতাদের হয়ে মার খেলাম, নেতাদের হয়ে আমার পরিবারের লোকজন মারা গেল, কিন্তু নেতা বছরে একবার করে এসে কি করে? খুব বেশি হলে ছবিতে একটা মালা পরিয়ে দিয়ে চলে যায়, এই তো নাকি? এর বেশি আমার মনে আর কিছু করে না। খুব যদি মানবিকতা ভালো কে, হয়তো বছরে যখন আসে একটু টাকার একটা দিয়ে যায়, এর থেকে বেশি আর কিছু করে। কিন্তু যে সন্তান হারা হলো, যে পিতা হারা হলো, যে স্বামী হারা হলো, সেই বুঝতে পারে তার বাকি 364টা দিন কিভাবে কাটছে। তাই আমি অনুরোধ করব, ভোট আসবে যাবে, গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক ভাবে আমরা পালন করব। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন। কাউকে সমালোচনা করার রাইট আছে আমাদের এতটাই রাইট আছে। আমাদের এখানে যিনি ভ্যান চালক তারও রাইট আছে। মোদিজি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিদায়ী প্রধানমন্ত্রী, তারও সমালোচনা করতে পারেন, রাষ্ট্রপতিরও সমালোচনা করতে পারেন। রাষ্ট্রপতির ভোটের যতটা ক্ষমতা, আমাদের এলাকার যিনি একজন সবজি বিক্রেতা তারও ভোটের যতটা ক্ষমতা। কিন্তু হ্যাঁ, সমালোচনা করতে গেলে শালীনতা বজায় রেখে করতে হবে। আজকে আমাদের মধ্যে এটা অত্যন্ত লোপ পেয়েছে। আমরা রাজনীতি করতে গিয়ে এমন শব্দের চালাচালি করছি যেটা সমাজকে কুলসিত করছি। মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা এই সব রাজনীতিকে উপহার দেব যদি আপনাদের সহযোগিতা পাই। মারামারি হানাহানি তো দূরের কথা, একে অপরকে গুলাব দিয়ে বরণ করবে সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। তবে আজকে সম্ভব হবে না, একদিনই সময় লাগবে। যদি আপনারা এগিয়ে আসেন তাহলে সম্ভব হবে। শেষ করছি, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, আমরা কিন্তু এতক্ষণ ধরে অনেক সমালোচনা করলাম রাজ্য সরকার, কেন্দ্র সরকারের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে অনেক কথা বলি, মৌলিক অধিকার নিয়ে অনেক কথা বলি, মার্কেট, ওই জন্য এই বিষয়টা বলছি। অনেক ধরনের মানুষ আছেন। দেখুন, সংবিধানের 51 এই ধারাটা একটু আমাদেরকে দেখতে হবে। যেমন রাষ্ট্রের দায়িত্ব আমার মৌলিক অধিকারকে বুঝিয়ে দিও, আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আমার ট্রিটমেন্টের দরকার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাকে চিকিৎসা পরিষেবা দিও। আমার 6 থেকে 14 বছরের সন্তানকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিও, এটা যেমন রাষ্ট্রের দায়িত্ব। আমার মাথার উপরে ছাদ নাই, ছাদের ব্যবস্থা করে দেওয়া, এটা যেমন রাষ্ট্রের দায়িত্ব, মৌলিক অধিকার, ঠিক মৌলিক কর্তব্য আমাদের আছে। এটা আমাদেরকে একটু পালন করতে হবে। আমরা যদি না সচেতন হই, প্রধানমন্ত্রীর সিটে আজকে মোদীজি বিদায়ী আছেন, কালকে অন্য কেউ আসতে পারেন, পরশুদিন আপনি আসতে পারেন, মুখ্যমন্ত্রীর সিটে যে কেউ আসতে পারেন। যদি আমরা সচেতন নাগরিক না হয়, আমাদের দেশ এগিয়ে যাবে না। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে সচেতন নাগরিক হয়ে উঠতে হবে। একটা জাস্ট আমি কথা বলবো এখানে, সেটা হচ্ছে আমরা যারা আছি, সারাদিন যেটা আমরা ব্যবহার করছি, প্লাস্টিক থেকে শুরু করে আর যে তেরেঙ্গা গুটকা নেশাদারটির জিনিস চিবাচ্ছি, যেখানে পারছি সেখানে থুতু ফেলে দিচ্ছি। ধরুন এখানে গেলে পুলিশের আউটপোস্ট, এটা হ্যাঁ, এটাও তো আমাদের। এর পাশে দাঁড়িয়ে যদি আমি হক হক করে ওখানে থুতু ফেলি, ক্ষতিটা কার হচ্ছে?
এটা মনে করবেন না সরকারে যাচ্ছে, সরকার তো আমার, আপনি আমি তো সরকার। শুধু সরকারের পরিচালনার দায়িত্ব পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ যদি নিজে তুলে নেয় সবাই নিজের হাতে, তাহলে সরকার আর চলবে না। ওই জন্য 294 জনের হাতে দিয়েছি। আমাদের জিনিস তো, আমার জিনিস তো, আপনার ট্যাক্সের টাকায়। আমাদেরকে সচেতন হতে হবে। পান গুটখা প্রথম আমি বিরোধিতা করি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্বিতীয় কথা হচ্ছে সারাদিন যে থুতুগুলো ফেলছি, কোথায় ফেলছি না ফেলছি সেটা দেখবে। আর একটা সাথে বলবো, ওই আমরা বাজারে আসি যে একটা প্যাকেট ধরিয়ে দেয় পলিথিন, আমার কাজ মিটে গেল ফেলে দিলাম। আমি আমার কথা বলছি, গাড়ি নিয়ে যাচ্ছি, চিপস খেলাম, হ্যান খেলাম, ত্যান খেলাম, গাড়ির কাজ খুলে ফেলে দিলাম। আমার দেশ কি ভাই এগিয়ে যাবে বললে? দূষণ হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ পিছিয়ে যাবে। এই ধরনের অনেক আছে। যদি আমরা নিজের বাড়ি থেকে আমরা নিজেরা যদি একটু সচেতন হই, যেগুলো আমরা ইউজ করছি, যেগুলো ইকোসিস্টেমে নিয়ে নিচ্ছে, ইকো ফ্রেন্ডলি, সেইগুলো ঠিক আছে। তারপরেও বলবো, যদি না বিশ্বাস হয় আমার গাড়িতে গিয়ে এখন দেখতে পারেন, এখন আমার ছোট একটা ডাব্বা রাখা আছে। আমি এত বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছি, আমি যদি চিপসের প্যাকেট বাইরে ফেলি তাহলে আমি অন্যের কাছ থেকে আশা কিভাবে করি? তো আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। দেশ আমাদের, এই দেশকে স্বাধীন করতে গিয়ে আপনার আমার পূর্বপুরুষরা জীবন দিয়েছে। আমরা শহীদ ক্ষুদিরামের জীবনেই পড়েছি। আমাকে যদি 42 দিন রাজ্য সরকার জেলে রেখেছিল অন্যায় ভাবে, সেখানে গিয়ে আমি আমাদের শ্রীরামপুরের এক শহীদের জীবনী পড়েছি, সেটা বলি শেষ করবো এই প্রসঙ্গে। তারও 19 বছর পার হয়নি। ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন তিনি কলকাতার দায়িত্বে ছিলেন নগরপাল। অত্যন্ত প্রতিহিংসা বশত হয়ে বাঙালি তথা ভারতীয়দের উপর অত্যাচার করত। 19 বছর তিনি পার হয়নি। তার নাম শহীদ গোপীনাথ সাহা। নামটা মনে রাখুন, গুগলে গিয়ে সার্চ করলে হয়তো কিছু পাবেন। শহীদ গোপীনাথ সাহা, তিনি 19 বছর কোটা পার করেননি। তিনি দেখে প্রত্যন্ত ক্ষিপ্ত হয়েছিলেন এবং ওই অফিসার যিনি নগরপাল ছিলেন, নগরপালকে হত্যা করার চিন্তা ভাবনা নিয়েছিল। ব্রিটিশ নগরপালকে টয়লেটে থাকতো যে কিভাবে ওনাকে হত্যা করা যায়, কারণ সবসময় ওনার সাথে সিকিউরিটি নিয়ে ঢুকতো। উনি দেখতে দেখতে দেখলেন এই ঘটনাটা কিন্তু আমি জেলের মধ্যে বসে পড়েছি, সেজন্য আরো শেয়ার করলাম, আপনাদেরকে শেয়ার করছি। উনি দেখলেন যে যখন উনি মর্নিং ওয়াকে বার হয় তখন ওনার সাথে সেই একটা সিকিউরিটি থাকে না। তিনি লক্ষ্য করে ওনার উপরে অ্যাটাক করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় লক্ষ্যচ্যুত হয়ে একটা বিদেশি নাগরিক মারা গিয়েছিল। তারপরে আমাদের বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহাকে ব্রিটিশরা অ্যারেস্ট করে নিয়েছিল। অ্যারেস্ট করে নেওয়ার পরে তার বিচার হয়েছে। ফেব্রুয়ারির 18 তারিখে তার অর্ডার হচ্ছে যে মার্চের 1 তারিখে তার কি হবে? ফাঁসি হবে। আপনারা যদি কেউ কলকাতায় গিয়ে থাকেন, অনেকে যান, এখন প্রেসিডেন্ট আলিপুর যে সেন্ট্রাল জেলকে এখন মিউজিয়াম করেছে, একবার অন্তত মিউজিয়ামটা ঘুরে আসবেন। আমাদের যোদ্ধাদের আত্মত্যাগ, আত্মবলিদানের কথা দেখে বুঝতে পারবেন অন্তত যে তারা কি জিন্দেগি পার করেছিল। আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাকে দেখানো হয়েছে, মিউজিয়ামে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে দেখি যেখানে ফাঁসির মঞ্চটা করা আছে তারই কাছে একটা দোতলা বিল্ডিং করা আছে, আর দোতলার বিল্ডিং এর একাধিক জানালা এইদিকে করা আছে। আমি যিনি গাইড ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে ফাঁসি দিচ্ছ, ওই তো জানালাটা কেন, বরঞ্চ তো জানালা বন্ধ করে রাখা দরকার, কেউ দেখতে পাই। বলছে না, ব্রিটিশ পিরিয়ডে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে একদিকে যেমন তাদেরকে ফাঁসি দিত, অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে এসে দেখাতো এটা একটি সরকারের হয়ে কাজ কর, আর তুই এই স্বাধীনতা সংগ্রাম থেকে তুই পথ থেকে তুই সরে যা, নাহলে তোর আগামী দিনে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, বীর যোদ্ধারা, এরা ব্রিটিশদের ফাঁসিতে ভয় পায়নি। তারা কিন্তু জীবন দিয়েছিল দেশের জন্য। তার আত্মত্যাগের, আত্মবলিদানের বলে আমরা সংবিধান পেয়েছি, এত বড় দেশ পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। কিন্তু এটাকে সুরক্ষিত করে রাখার দায়িত্ব প্রত্যেকের। আবার ফিরে আসি শহীদ গোপীনাথ সাহা। 18ই ফেব্রুয়ারি তার ফাঁসির দিন ঘোষণা হয়েছিল, রায়টা হয়েছিল। মার্চের 1 তারিখে তার ফাঁসি হবে। এর কতটুকু দিন আছে ভাই এর মধ্যে? স্বল্প গুটি কয়েকদিন। যদি আমাকে বলে তোমার অমুক তারিখে ফাঁসি দেবো, ও আমি এমনি রুগা পেট করছে রে, ভয়ে কি হবে? আর হয়ে যাবো না স্বাভাবিকভাবে? যতই লুটা সুটাকে দিক না, যদি বলে তোমার অমুক তারিখে ফাঁসি হবে, তোমার এই দিন লাস্ট শেষ দিন, সে কি করবে ভাই? স্বাভাবিকভাবে ভয়ে
খাওয়া দাওয়া ছেড়ে দেবে, শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাবে। কিন্তু আমাদের শহীদ গোপীনাথ সাহা তিনি ভয় পাননি। ওই স্বল্প দিনের মধ্যে ব্রিটিশদেরকে বার্তা দেওয়ার জন্য এবং আগামী প্রজন্ম আপনাকে আমাকে বার্তা দেওয়ার জন্য তিনি শরীরের কসরত করিয়ে স্বল্প দিনে 5 পাউন্ড শরীরের ওয়েট বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই থেকে ভারতীয়রা পিছু হবে না। তাদের আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। এটাকে রক্ষা করার দায়িত্ব কাদের ভাই? কাদের? জোরে বলুন। আমাদের। আমরা কিভাবে রক্ষা করবো? আমরা কি বর্ডারে গিয়ে লড়াই করবো? তার জন্য বিএসএফ আছে, আপনারা আমার পরিবারের ছেলে, আর্মি আছে আমাদের, এয়ার ফোর্স আছে আমাদের, বিভিন্ন ফোর্স আছে, সিআইএসএফ আমাদের আছে, পুলিশ আছে আমাদের। যে যাকে দায়িত্ব দেওয়া আছে তারা রক্ষা করছে। কে বর্ডার রক্ষা করছে, কে স্থল রক্ষা করছে, কে আকাশ সীমায় রক্ষা করছে। আমরা যারা নাগরিক আছেন আমাদের তো দেশকে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে গেলে আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। আমার দ্বারা আমার দেশের যা ক্ষতি হয় এটা যদি আমরা দায়িত্ব তুলে নিতে পারি, 140 কোটি মানুষের মাথায় যদি এটা ঢোকে যে আমার দ্বারাই আমার দেশের না ক্ষতি হয়, তাহলে আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে থাকবে। আমার দেশে 70 কোটি প্রায় যুব সম্প্রদায় আছে। যদি সঠিকভাবে আমরা যুব সমাজকে কাজে লাগাতে পারি, কোথায় চীন কোথায় আমেরিকা সবাই আমাদের দিকে তাকাবে, আমরা সর্বশ্রেষ্ঠ আসনে বসবো। তবে আজ হবে এটাই আমি বলবো না। আমরা যদি সচেতন হই, একদিন আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসবে। ওই দিনটাই অপেক্ষায় আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 26 তারিখে আশা রাখবো আপনাদের কাছে রাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী ডক্টর মুজাম্মেল সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো সময় আপনার সাথে দেখা হবে।